আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত। আর আমি গল্প পাঠিয়ে রয়েছি ইসরাত জাহান। আজকে আপনাদেরকে একটি নতুন উপন্যাস পড়ে শোনাব। উপন্যাসটি লিখেছেন শৈলেশ কুমার চৌধুরী। উপন্যাসটির নাম আমি তোমাকে ভালোবাসবো। তবে চলুন শুরু করি। প্রতিদিন বিকেলবেলা ও এসে বকুলতলায় বেঞ্চটিতে বসে। পাশেই ওদের শিক্ষিকাদের থাকার দুটো কামরা। বিকেলে বকুল গাছের নিচে বসে বসে ও যেন কার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে সে সামনে স্কুলের গেটের দিকে তাকায়। এ সময় তার হাতে থাকে একটা ইতিহাসের বই। পড়ার ফাঁকে ফাঁকে সে এদিক ওদিক তাকায়। তার সহকর্মী অরুণা প্রায় তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কবিতাদি, তুমি প্রায় প্রতিদিনই একই সময় বকুলতলায় বসে কার জন্য অপেক্ষা করো? কবিতাদি অর্থাৎ কবিতা সিংহ উত্তরে বলে, আমি কারোর জন্য অপেক্ষা করি না, তবে বিকেলে আমি এই বেঞ্চটায় বসে থাকলে আমার কেন জানি মনে হয় এখন বোধহয় কেউ আসতে পারে। তুমি তো বেশ কিছুদিন যাবৎ প্রায় একই সময়ে এই বেঞ্চে এসে বই পড়ে কাটাচ্ছ। কই, কোনো দিন তো দেখলাম না কাউকে আসতে, অরুণা বলল। কেন, কালকে দেখনি? দিগেন্দা কতগুলি কৃষ্ণচূড়া ফুল নিয়ে বিকেলে এলো। ফুলগুলো ছিল কি সজীব সুন্দর, কবিতা উত্তরে বলল। আমাদের দিগেন্দা মালি মানুষ, ফুল কোড়ানোই তার স্বভাব। সে আমাকে কখন কি ফুল দিল না দিল সেটা দেখার কথাও নয়, ভাববার বিষয় নয়। দিগেন্দা ফুল এনে দিলে আমার কিন্তু খুব ভালো লাগে। ফুল ফুলই, তার দিগেন্দা দিক বা অন্য কেউ দিক, ফুলের সৌন্দর্য মনকে আপ্লুত করে। হ্যাঁ, ঠিকই বলেছ, তবে প্রকৌশলীর মতো কেউ যদি সহজে ফুল দেয় তবে তা নিশ্চয়ই আরও বেশি আপ্লুত করবে, তাই নয় কি কবিতাদি? অরুণা বলল। কবিতা যেন আচমকা একটা দ্বিধার মধ্যে পড়ে গেল। কবে কোন একদিন বিকেলে কোন এক ইঞ্জিনিয়ার তাকে তাদের স্কুল ক্যাম্পাসের ভিতর রজনীগন্ধার ফুল দিয়েছিল, তা কখন কিভাবে অরুণা যে দেখে ফেলেছিল সেটি কবিতার জানা ছিল না। সামান্য একটি ঘটনাও ছিল এর মাঝে। সেদিনও ছিল এমনি বিকেলবেলা। কবিতা তার হোস্টেল কামরা থেকে বের হয়ে বকুলতলা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখল একজন সুদর্শন লোক এগিয়ে আসছে। স্কুল বিল্ডিংয়ের কাজ হচ্ছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার কাজ তদারকির জন্য নিয়মিত ঢাকায় এসে থাকে। এই আগন্তুক প্রজেক্ট ইঞ্জিনিয়ার নয় তো? কবিতার মনে প্রশ্ন দেখা দিল। আজকে এক গ্লাস জল দিতে পারবেন আমাকে? বলে লোকটি কবিতার পথ প্রায় রুদ্ধ করে দাঁড়ালো। কবিতা কতক্ষণ চুপ করে থেকে বলল, আপনি অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। লোকটি বকুলতলায় পাকা বেঞ্চটির উপর বসল। ক্ষণ করে কবিতা একটি কাচের গ্লাসে জল নিয়ে এলো। জলটা বেশ ঠান্ডা, মনে হয় টিউবওয়েলের হবে। এই গরমে আমি ঠান্ডা জল খেয়ে বেশ তৃপ্ত হলাম। কিছু যদি মনে না করেন তবে আপনার নামটা জানতে পারি কি? কবিতা জিজ্ঞেস করল। আমি সমর চৌধুরী, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আপনি? লোকটার নাম ও পরিচয় শুনে কবিতা চমকে উঠল। সে ইঞ্জিনিয়ারদের সম্বন্ধে শুনেছে, কিন্তু কোনোদিন কোনো ইঞ্জিনিয়ারের সাথে তার আলাপ হয়নি। একটু চুপ থেকে কবিতা তার নিজের নাম বলল। বাহ, কি সুন্দর নাম, কবিতা, যেন কবিতারই প্রতিচ্ছবি। সমর বলল। সমর আশেপাশে তাকিয়ে দেখল ওখানে আর কেউ নেই, কিন্তু কাছে রয়েছে কয়েকটি রজনীগন্ধা ফুলের গাছ, আর তাতে রয়েছে কয়েক গুচ্ছ রজনীগন্ধা ফুল। হঠাৎ কি মনে করে সে রজনীগন্ধার দুটো গুচ্ছ ভেঙে নিয়ে এলো এবং দুটি গুচ্ছ কবিতাকে দিয়ে বলল,
অযাচিতভাবে চেয়ে আপনার কাছ থেকে এক গ্লাস ঠান্ডা জল পান করে পিপাসা মিটিয়েছি। এই কষ্টটুকু দেওয়ার জন্য আমি এই দুটি ফুল আপনাকে প্রেজেন্ট করলাম। কবিতার ফর্সা মুখ লজ্জায় লাল হয়ে গেল। একজন অপরিচিত সুপুরুষ ইঞ্জিনিয়ারের নিকট থেকে এভাবে ফুল গ্রহণ করা উচিত হলো কি না ভাববার আগেই সমর ফুল দুটি তার হাতে তুলে দিল। ফুলগুলি দিয়ে সমর আর অপেক্ষা করল না। যাবার বেলায় শুধু বলে গেল, আবার দেখা হবে। কবিতা অপলক নয়নে সমরের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সে ভাবতেও পারেনি যে সেদিনের এই ঘটনা অরুণা দেখে ফেলেছিল। সে যে সমর চলে গিয়েছিল, এরপর আর মাসখানেক সে গৌরীপুর স্কুল প্রজেক্টে আসেনি। রুনা মিথ্যে বলেনি। সে প্রায় প্রতিদিন বিকেলেই বকুলতলায় সেই যে সমর যেদিন এসেছিল, সেই সময়টাই ওখানে গিয়ে যেন কার জন্য অপেক্ষা করে। কিন্তু সমর আর এদিকে আসে না। গৌরীপুর গার্লস স্কুল এই প্রধান শিক্ষিকার কক্ষে স্কুলের বিভিন্ন কাজ কর্ম সম্বন্ধে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রায় সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছে। কবিতা সিংহ ও অরুণা সেনও সবাই উপস্থিত আছে। প্রধান শিক্ষিকা সালেহা খাতুন স্কুলের উন্নতিকল্পে বিভিন্ন ব্যবস্থাদি সম্পর্কে আলোচনা করছেন। আলোচনার অল্পক্ষণ পর হঠাৎ করে কক্ষে উপস্থিত হলো সমর চৌধুরী। তাকে দেখে প্রধান শিক্ষিকা সহ সবাই অবাক হয়ে গেলেন। খুবই ভালো হয়েছে। আমরা স্কুল বিল্ডিং তৈরির অগ্রগতি সম্পর্কে আলাপ করছিলাম। আপনি এসেছেন, এখন আমাদেরকে এই সম্বন্ধে আরও অবহিত করতে পারবেন। বসুন। বলে প্রধান শিক্ষিকা কবিতার পাশে খালি চেয়ারটি দেখিয়ে দিলেন। সমর চৌধুরী কবিতার পাশে খালি চেয়ারটায় বসতে বসতে কবিতাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? কবিতা কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো সে ভালো আছে। সমর চৌধুরী তার পাশে বসাতে কবিতা কেমন জানি আড়ষ্টতায় ভুগতে লাগলো। সে কারো লক্ষ্য করলো তার সামনে টেবিলের ওপাশে রুনা বসে তার দিকে কেমন জানি কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রধান শিক্ষিকা সালেহা খাতুন গৌরীপুর গার্লস স্কুলের বিল্ডিং, মেয়েদের হোস্টেল, খেলার মাঠ ও বাউন্ডারি ওয়াল তৈরি সম্পর্কে সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার সমর চৌধুরীকে অনুরোধ জানালেন। সমর চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে লাগলো, প্রধান স্কুল বিল্ডিংয়ের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু বিভিন্ন ফিনিশিং এর কাজ বাকি। মেয়েদের হোস্টেলের ছাদ ঢালাই করা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যেই বাউন্ডারি ওয়াল তৈরি শেষ হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে বিচার করলে প্রায় 50% কাজ সম্পন্ন হয়েই গেছে আর কি। মেয়েদের হোস্টেলের সাথে মহিলা শিক্ষিকাদের জন্য যে 4টি কামরা করার কথা ছিল তার কি হলো? শিক্ষিকা বিলকিস আরও প্রশ্ন করলেন। হ্যাঁ, হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের একটি কামরা সহ 3টি কামরা শিক্ষিকাদের জন্য তৈরি করা হবে, সমর জানালো। এই কামরাগুলো কবে নাগাদ শেষ হতে পারে? তাহলে তো আমরা এই টিনের ঘর ছেড়ে দালানে থাকতে পারতাম, অরুণা বলল। এই ধরুন আর মাস 3 মধ্যে আপনারা হোস্টেলে থাকতে পারবেন, বলে সমর কবিতার দিকে তাকালো। সালেহা খাতুন বললেন, আমাদের স্কুল বিল্ডিং তৈরির প্রকল্পটি একজন সুযোগ্য ইঞ্জিনিয়ারের দ্বারা সম্পন্ন হচ্ছে বলে আমরা খুশি। এলাকার লোকজনও এই স্কুল কমপ্লেক্স তৈরি হওয়া সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছে। এরপর এই প্রকল্প সম্পর্কে আরও অনেক আলাপ আলোচনা হলো। আলোচনায় প্রায় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করলেন। কিন্তু সমর চৌধুরী লক্ষ্য করল তার পাশে বসা কবিতা সিংহ আজকের আলোচনায় কোনো কিছু বলল না, বরং সারাক্ষণই মুখ মলিন করে নিজের খাতায় কী যেন হিবিজিবি লিখে চলেছে। সভা শেষ হওয়ার সময় সবাই যখন চলে যাচ্ছে তখন সমর চৌধুরী কবিতাকে জিজ্ঞেস করল, কী ব্যাপার, আজকে যেন আমাকে আপনি চিনতেই পারেননি? না চেনার তো কোনো কারণ নেই, আপনাকে আমি ঠিকই চিনেছি।
আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার তা তো সবাই জানে। বলে কবিতা অরুণাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। সমর কবিতার কথাবার্তা ও ব্যবহারে আশ্চর্য হলো। প্রথম দিন দেখা কবিতার সাথে আজকের কবিতার কোনো মিল নেই ভাবতে ভাবতে সমর যদি রাস্তায় গিয়ে জিপে চড়ে স্থানীয় ডাকবাংলোয় চলে গেল। কবিতা ও অরুণা একসাথে রান্নাবান্না করে খায়। দপ্তরি দিগেন্দা প্রতিদিন বাজার করে দেয়। আজ দুপুরে দুজন যখন একসাথে খেতে বসেছে তখন অরুণা আজকের সভায় আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করে বলল, কবিতাদি, বুঝতেই পারলাম না সেদিনের রজনীগন্ধা ফুল দেওয়া লোকটার পাশে বসে তোমার মেজাজ কেন এত চটে গিয়েছিল। এটা কোনো আলাপের বিষয়ই হতে পারে না। কোন দিন কোন একজন একটা ফুল দিয়েছিল বলে সেটাকে মনে করে পরবর্তী সময় এর জের টানতে হবে তা আমি বিশ্বাস করি না। সমর চৌধুরী আমাদের স্কুল বিল্ডিং তৈরির প্রকল্পের ইঞ্জিনিয়ার। আমাদের কাছে এটাই তার পরিচয়। কবিতা বলল, কথাগুলো ঠিক তোমার মনের ভেতর থেকে তুমি বলছো না। এর মাঝে যেন কোথাও একটি ছন্দপতন আছে। গত 1 মাস ধরে প্রায় প্রতিদিনই একই সময়ে বকুলতলায় অপেক্ষা করা অবশ্যই একেবারে অবাস্তব নয়। বলে অরুণা উঠে পড়ল। ইতিমধ্যে তার খাওয়া শেষ হয়েছে। কবিতাও তার থালাটি নিয়ে কলতলায় যেতে যেতে বলল, তোমার মনে অনেক রং রয়েছে অরুণা, সেই রং লাগিয়ে তুমি ইচ্ছে করলে কল্পনা অনেক মানুষ তৈরি করতে পারো। কিন্তু মনে রেখো, কল্পনা আর বাস্তব কোনো দিনই এক হয় না। বলে কবিতা তার থালাটি ধুয়ে যথাস্থানে রেখে দিল। ডাকবাংলোয় এসে সমর চৌধুরী কাপড় চোপড় পাল্টে ডাইনিং টেবিলে খেতে বসল। সেদিন তৃষ্ণার্ত হয়ে স্কুলে এক শিক্ষয়িত্রিনীর নিকট থেকে জল চেয়ে পান করেছিল এবং পরবর্তী সময় হাতের কাছে পাওয়া রজনীগন্ধার ফুল দিয়েছিল। ঘটনাটি তার খেতে খেতে মনে পড়ছিল। সাইটের কাজ দেখতে দেখতে কখন যে সমর চৌধুরী মহিলা শিক্ষিকাদের হোস্টেলের পাশে চলে গিয়েছিল বুঝতেই পারেনি। কবিতা সিংহকে বকুলতলায় আসতে দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকটা ভ্যাবাচেকে খেয়ে ওকে দেখা মাত্রই সে এক গ্লাস জল চেয়েছিল। আর কবিতা সিংহ জল চা মাত্র তার রুম থেকে এক গ্লাস স্বচ্ছ জল এনে সমর চৌধুরীর হাতে দিয়েছিল। সমর চৌধুরী নিশ্চয়ই তৃষ্ণার্ত ছিল, সত্যিই ছিল। ঢকঢক করে গ্লাসের জল শেষ করে বেশি কিছু না ভেবে কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ পাশের রজনীগন্ধা ফুল গাছ থেকে একগুচ্ছ ফুল তরিত কবিতার হাতে তুলে দিল। কবিতা বাম হাতে গ্লাসটি ধরে ডান হাতে ফুল গুচ্ছটি নিয়ে সমরকে ধন্যবাদ জানিয়েছিল। পরে ওদের মাঝে পরিচয় হয়েছিল, সে প্রায় 1 মাস আগেকার কথা। কিন্তু আজ যখন সভায় পাশের চেয়ারে বসা কবিতাকে কেমন আছে জানতে চেয়েছিল তখন কবিতা কেমন যেন একটা অবজ্ঞার ভাব নিয়ে মাথা নাড়িয়ে তার দিকে না তাকিয়ে জবাব দিয়েছিল। এরপরে প্রায় ঘণ্টাখানেক সভার আলাপ আলোচনা চলছিল, কিন্তু সমর বারবার প্রায় লক্ষ্য করছিল তার পাশে বসা কবিতা সিংহ কেমন যেন অন্যমনস্ক হয়ে সবার সময়টা কোনোভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সভা শেষে কবিতার সাথে সে আলাপ করার চেষ্টা করেছিল, কিন্তু কবিতা অন্য একটি মেয়ের সাথে তাড়াতাড়ি স্কুল প্রাঙ্গণ ত্যাগ করে চলে গিয়েছিল। সমর চৌধুরী কবিতার এ ধরনের ব্যবহারে বেশ মর্মাহত হয়েছিল। অপরিচিত লোক যদি এ ধরনের ব্যবহার করে তবে তাতে মনে করার কিছু থাকে না, কিন্তু প্রথম দিন দেখার পর ফুল পেয়ে উৎফুল্লিত হয়ে একটি মেয়ে কেন কী কারণে তার সাথে এ ধরনের ব্যবহার করলো তা ভাববার বিষয়। কিন্তু সে একবার মনে করল আজ বিকেলে স্কুল প্রাঙ্গণে বকুলতলায় যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো এটা হয়তো বেশি হয়ে যাবে। মেয়েটি তাকে হয়তো হ্যাংলা ছাড়া আর কিছুই ভাববে না। খাওয়া শেষ হলে সমর চৌধুরী কতক্ষণ বিশ্রাম নিয়ে আবার সাইটের কাছে চলে গেল।
সন্ধ্যাবেলা সমর চৌধুরী নিজে জিপ চালিয়ে গৌরীপুর স্টেশনে গিয়েছিল। উদ্দেশ্য স্টেশনের বুক স্টল থেকে একটা ইংরেজি নোভেল বই কিনবে। হঠাৎ করে লক্ষ্য করল একটি মেয়ে রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি করে স্টেশনে মেয়েদের ওয়েটিং রুমে প্রবেশ করল। সে লক্ষ্য করে দেখল মেয়েটি অন্য কেউ নয়, কবিতা সিংহ। সমর অনেকটা নাছোড়বান্দার মতো ওয়েটিং রুমের সামনে গিয়ে হাজির হলো। মেয়েটিকে বলল, চিনতে পেরেছেন? এ কথার অতিশয়োক্তি ছাড়া আর কিছু নয়। কবিতা বলল, কোথায় যাচ্ছেন? সমর জিজ্ঞেস করল। যদিও আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবুও ভদ্রতার খাতিরে বলছি আমি বাড়ি যাচ্ছি নেত্রকোনা। আপনার বাড়ি বুঝি নেত্রকোনা শহরে? কোন পাড়া? সে জেনে আপনার লাভ নেই। ব্যাপারটা বুঝতে পারছি না আপনি আমার সাথে এ ধরনের ব্যবহার করছেন কেন। একজন অপরিচিত পুরুষের সাথে একজন অপরিচিতা মেয়ের যে ধরনের ব্যবহার হয়ে থাকে, আমি তার সাথে ব্যতিক্রম কিছু করছি বলে তো মনে হয় না। কবিতা উত্তর দিল, আপনার সাথে আমার পরিচয় হয়েছিল একটা সুন্দর বিকেলে। এরপর আপনি যে আমাকে একেবারে ভুলেই গিয়েছেন এবং বারবার অচেনার ভান করেছেন, তা নিশ্চয়ই আপনার কাছে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আপনার কি সেই প্রথম দিনের কথা আর কখনো মনে পড়েছিল? অথচ আপনি প্রথম দিনে সেই কথা নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন। কবিতা বলল, সেই প্রথম দিনের কথা সে কি ভোলা যায়? কি বললেন? সেই দিনের কথা বুঝি ভোলা যায় না? সেই দিনের কথা যে আপনি ভুলতে পারেননি তা আমি বুঝব কিভাবে? কবিতা বলল, দেখুন, এরপর প্রতিদিনই প্রায় আমার মনে হয়েছে যাই না একবার বিকেলবেলায় সেই বকুলতলায় যেখানে আপনাকে আমি প্রথম দেখেছিলাম, কিন্তু যা হয়ে ওঠেনি। ভাবলাম হঠাৎ করে যদি আবার সেখানে আপনার সাথে দেখা হয়। আপনি হয়তো ভাববেন আমি ইচ্ছে করে আপনার সাথে দেখা করতে গিয়েছি, বা হয়তো ভাববেন বা ভাবতেন লোকটি নিশ্চয় ভালো না, একদিনের সামান্য পরিচয়ে একটা মেয়ের সাথে পুনরায় দেখা করতে এসেছে। এক সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী ট্রেনটি শু শু শব্দ করে গৌরীপুর স্টেশনে এসে ঢুকে পড়ল। কবিতা সমরের কথার কোনো উত্তর না দিয়েই তাড়াতাড়ি ব্যাগ হাতে করে ট্রেনের একটা কামরায় গিয়ে বসল। মিনিট দুয়েক পরে সমর চৌধুরীকে অবাক করে দিয়ে ট্রেনটি গৌরীপুর স্টেশন ছেড়ে চলে গেল। সমর চৌধুরী ভাবল, কবিতা যে তার সাথে এ ধরনের ব্যবহার করছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। অপসৃয়মান ট্রেনটির দিকে কতক্ষণ তাকিয়ে থেকে সমর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তার গাড়িতে উঠে পড়ল। ট্রেন ছুটে চলছে। কবিতা কামরায় বসে প্রথমে সমরের দিকে না তাকালেও একটু দূরে সে পিছন ফিরে সমর যে ট্রেনের দিকে তাকিয়ে আছে তা সে দেখেছিল। সেই যে প্রথম দেখার পর বলতে গেলে প্রায় প্রতিদিনই বিকেলবেলা যার দেখা পাবার জন্য সে প্রতিদিন অপেক্ষা করেছিল, আজকে সত্যি তার দেখা পাবার পরও কবিতার মনে কেন জানি একটা বিরূপ ভাব দেখা দিচ্ছিল। কবিতা ভাবতে লাগলো, এর কারণটা কি? সমর চৌধুরী যেভাবে তার কথাগুলো অকপটে বলে যাচ্ছিল তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল কবিতার সাথে তার দেখা করার আগ্রহ ছিল। সে ভাবতে লাগলো নেত্রকোনার বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে তার ছোট বোন অমিতার সাথে কথা বলবে। তার পাশে বসা একটি মেয়ে হঠাৎ করে বলে বসল, কবিতাকে আজকে এত বিমর্ষ লাগছে কেন? কবিতা ঘাড় ফিরে তাকে দেখল তার স্কুল বান্ধবী জলি পাশ থেকে তাকে প্রশ্ন করছে, ব্যাপার কি, তুমি কোথা থেকে? কবিতা জিজ্ঞেস করল, আমি ময়মনসিংহ থেকে আসছি। এতক্ষণ লক্ষ্য করিনি যে তুমি আমার পাশে বসেছিলে। তুমি কি গৌরীপুর স্টেশন থেকে উঠেছ? হ্যাঁ, কবিতা উত্তর দিল। আমি দেখলাম ইঞ্জিনিয়ার সমর চৌধুরী গৌরীপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, তাকে খুবই বিমর্ষ লক্ষ্য করলাম। তুমি সমর চৌধুরীকে চেনো নাকি? কবিতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। চিনব না মানে? ও ও তো আমার বড় ভাইয়ের বন্ধু। আমি আগে দেখলে ওর সাথে হয়তো আলাপ করতাম,
ভালো কথা, তুমি ওকে চেনো নাকি? না, আলাপ পরিচয় নেই, তবে আমাদের স্কুল প্রকল্পের ইঞ্জিনিয়ার কি না, মাঝে মাঝে হঠাৎ করে স্কুল প্রাঙ্গণে ওকে দেখতে পাই। তুমি গৌরীপুর স্টেশন মানে গৌরীপুর থেকে ট্রেনে উঠছো আর সমর চৌধুরী গৌরীপুর রেল স্টেশনে, ব্যাপারটা যেন আমার কাছে কেমন লাগছে। তুমি সমর চৌধুরীকে কীভাবে চেনো? কবিতা জিজ্ঞেস করল। সমর চৌধুরী আমার বড় ভাই বিবেকের বন্ধু, ওরা একসাথে আনন্দমোহন কলেজে আইএসসি পড়েছে, জলি জানালো। ও মা, তাহলে তো সমর চৌধুরী আমার বড় ভাই তাপস সিংহরও সতীর্থ। তোমার ভাই বিবেক আর আমার ভাই তাপস সিংহ তো একই সাথে আনন্দমোহন কলেজে পড়েছে, কবিতা বলল। ও, তাহলে তুমি সমর চৌধুরীকে চেনো না? মানে ভাইয়ের মুখে শুনেছি, ও যেমন ছিল ব্রিলিয়েন্ট ছাত্র, ঠিক তেমনই ছিল খেলাধুলায় চৌকস, আর চেহারা সে তো তুমি নিজের চোখেই দেখেছ। ঠিকই বলেছ, সমর চৌধুরী সত্যি সুপুরুষ। তা তোমার ভাইয়ের বন্ধুটি কোথায় বিয়ে করেছে? কবিতা জিজ্ঞেস করলো। আচ্ছা আচ্ছা, কৌশলে জানতে চাচ্ছ সমরদা অবিবাহিত কি না? না, ও এখনও খালি আছে, তবে শুনেছিলাম ময়মনসিংহের কোনো এক ডাক্তার তনয়ের সাথে তার বিয়ের আলাপ চলছে। দেখো কি, হয়তো এর মাঝে তোমার সমরদার বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হলে আমরা অবশ্যই নিমন্ত্রণ পাবো, আমাদের সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। ওরা কথা বলে চলছিল, ইতিমধ্যে ট্রেনটি নেত্রকোনা স্টেশনে এসে দাঁড়ালো। জলি ও কবিতা দুজনেই নেমে রিক্সার জন্য অপেক্ষা করল। কবিতা রিক্সা পেয়ে ওর বাসায় নিউ টাউনের দিকে যাবার আগে জলিকে বলল, আগামীকাল আমাদের বাড়িতে এসো। নিউ টাউনে বাংলার বাসা বলে একটি বাসা পরিচিত আছে। নেত্রকোনা শহর থেকে মাইল 3 দূরে একটি গ্রাম, গ্রামটির নাম সিংহের বাংলা। এই গ্রামটির নাম একদার জমিদার সিংহে নামানুসারে রাখা হয়েছে। নেত্রকোনা শহরের নিউ টাউনে সিংহের বাংলার সিংহদের একটি বাসা আছে, ওই বাসাটি বাংলার বাসা বলে পরিচিত। কবিতা সিংহ এই বাসারই মেয়ে। সন্ধ্যার পর তাকে বাসায় ঢুকতে দেখে তার ছোট বোন অমিতা জিজ্ঞেস করল, কী ব্যাপার দিদি, হঠাৎ করে তুই চলে এলি? ওর মা বেশ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, কোনো অসুখ বিসুখ করেনি তো সপ্তাহের মাঝে চলে এলে? না মা, আমার কোনো অসুখ করেনি, এই তোমাদের দেখবার ইচ্ছে হলো তাই চলে এলাম। আগামীকাল সকালে ট্রেনে গিয়ে ঠিকই ক্লাস করব, কবিতা বলল। এরপর কবিতা হাত মুখ ধুয়ে বিছানায় বসে অমিতাকে কাছে ডাকল। প্রকৃতপক্ষে কবিতার মনটা ভালো ছিল না বলেই সে গৌরীপুর থেকে নেত্রকোনা চলে এসেছিল। আজ স্কুলের মিটিংয়ের সময় সমর চৌধুরীর সাথে আবার 1 মাস পর দেখা হবার পর সমর চৌধুরী তাকে যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেটা মোটেই ভালো লাগেনি, এবং এরপর থেকেই তার শুরু হয়েছে মন খারাপ হওয়া। সে অমিতাকে আস্তে আস্তে প্রায় সকল কথাই বলে ফেলল। শুধু বলল না, গৌরীপুর স্টেশনে সমর চৌধুরীর সাথে তার পুনরায় দেখা হবার কথা। অমিতা সব শুনে বলল, দিদি, সমর চৌধুরী তোকে রজনীগন্ধা ফুলের গুচ্ছ দিয়েছিল, তা কেবলই একটা আকস্মিক ঘটনা নয়। চকিতে সুন্দরী একজন মেয়ের কাছ থেকে তৃষ্ণা মেটানোর সুযোগ পেয়েই হয়তো কিংকর্তব্য বিমূঢ় সমর চৌধুরী সৌহার্দ্যের সহিত আকর্ষিত হয়ে রজনীগন্ধা ফুলের গুচ্ছ প্রতিদান হিসেবে তোকে দিয়েছিল। খবর দিলে জানা যাবে ওই দিন ওই ক্ষণটেই সমর চৌধুরীর হৃদয়ে চিরদিনের জন্য স্থায়ী হয়ে বসে আছে। তোর যে কথা, ঘটনার 1 মাস পর্যন্ত যে লোকটা এরপর আর কোনো খবর নিতে এলো না, তার মনে ওই দিনের কথা অঙ্কিত হয়ে থাকবে। আমি তা কখনো স্বীকার করি না। অন্তত কৃতজ্ঞতা স্বরূপ আমার সাথে তার একদিন দেখা করা উচিত ছিল। কেননা অচেনা অদেখা একজন পুরুষকে ওই দিন আমি 1 গ্লাস জল দিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি। আমার কি মনে হয় দিদি জানিস, সমর চৌধুরী হয়তো তোর সাথে আবার দেখা করে কথা বলার মতো সাহস পাচ্ছে না।
তবে সে তোমার সাথে দেখা করবেই, আমি বলে দিলাম। এ তোর মাতাব্বরি ছাড়া আর কিছুই না। যাক, সমর চৌধুরী যদি আমার সাথে আর দেখা না করে তবে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বলে কবিতা তার মাকে খাবার দিতে বলল। কতক্ষণ পর মা ওদের দুই বোনকে মেঝেতে আসন পেতে ভাত খেতে দিল। কবিতা ভাত খেতে খেতে বলল, মাগো, তুমি কি সুন্দর স্বাদ করে রান্না করো, আর আমি গরিপুরে দুবেলা দুটো সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ খেয়ে ভাত খাই। তোমার হাতের রান্নার কথা মনে হলে আর গরিপুরে যাবার ইচ্ছে হয় না, জানো মা। মা বললেন, ও মা, কেন একটু সময় করে তরকারিটা ভালো করে রান্না করতে পারিস না? তাছাড়া রাতের বেলা ভাতের সাথে একটু দুধও তো খেতে পারিস। এইসব আমার দ্বারা হবে না মা, সারাদিন ক্লাস করার পর খুবই পরিশ্রান্ত লাগে, আবার পরিশ্রম করে রান্না বান্না করবার দরকার কি? দুমুঠো ভাত পেটে গেলেই হলো। আর ভালো খাওয়ানোর জন্য তো তুমি আরও এইছো, প্রতি সপ্তাহে এসে তোমার হাতে তো খেয়ে যাচ্ছি। শোনো মেয়ের কথা, তুই কি সারা জীবনে চাকরি করবি? তোকে বিয়ে দেব না, তখন নিজের সংসারে রান্নাবান্না করতে হবে না? আর করবেটাই বা কে? হ্যাঁ, আমি তো বিয়েই করবো না, ওই গরিপুর স্কুলে চাকরি করেই কাটিয়ে দিব, আর তোমার হাতের রান্না খেয়েই যাব, মনে খেদ করে কবিতা বলল। একই কথা শুনি হঠাৎ করে তোর মুখে? তুই বিয়ে করবি না? তুই যদি বিয়ে না করিস তবে যে অনেক লোক সারা জীবন হাপিত্তিস করে মারা যাবে। অমিতা বলল, থাক সে দেখা যাবে ক্ষণ। এইদিকে যে তোমার বাবা তোমার জন্যে পাত্র দেখছে সেটা জানো কি? মা বললেন, কোথায় পাত্র? কবিতা তাড়াতাড়ি করে বলল, কোন পাত্রে পাত্রস্থ হতে পারি, কিন্তু স্কুলের ছাত্রছাত্রী ছাড়তে পারবো না। তুই না এই মাত্র বললি সারা জীবনে বিয়ে করবি না? অমিতা ঠাস দিয়ে কথা বলল। এই যে তুই বললি আমি বিয়ে না করলে অনেক লোকে হাপিত্তেশ করে মরে যাবে, তাই তো আমি এই সিদ্ধান্ত নিলাম তাড়াতাড়ি পাত্রস্থ হয় ভালো। দেখ কবিতা, এখন তুমি বড় হয়েছ, ওসব ব্যাপারকে এত সহজ করে নিও না। শুনেছি তোমার বাবার দেখা পাত্রটি কলেজে প্রফেসরই করে, রংটা একটু ময়লা হলেও দেখতে শুনতে বেশ ভালো, লম্বায় মাঝারি, স্বাস্থ্যবান, ভালো পরিবারের ছেলে। মা বললেন, কি বললে? রং ময়লা? আমাদের বাড়িতে কি এমন কেউ আছে যার রং ময়লা বলা যাবে? তবে কেন একজন লোককে পছন্দ করছে যে বাড়িতে এসে নিজেই হীনমন্যতায় ভুগবে? শোনো মেয়ের কথা, ছেলেদের রং একটু ময়লা হলে কি আসা যায় তাতে? ওদের পরিচয় পড়াশোনা, চাকরি ও ভালো স্বাস্থ্যের উপরে নির্ভর করে। তুই যদি রাজি থাকিস তবে আমরা কোণে দেখার দিনক্ষণ ঠিক করতে পারি। মা বললেন, মা, অযথা ভদ্রলোককে কষ্ট দিয়ে লাভ নেই। বাবাকে বলো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে অন্য জায়গায় পাত্রী দেখতে। তুই তোর বাবাকে এই কথাটা বলিস, আমি বলতে পারবো না। মা অনেকটা ধমকের সুরে কথাটি বলল। ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলবো, বলে কবিতা খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য ঘরের বাড়ি চলে গেল। ওদিন রাতে কবিতার সাথে তার বাবার এ সম্পর্কে কোনো আলাপ হয়নি। ওরা দুবোন রাতে বিছানায় শুয়ে শুয়ে সমর চৌধুরী সম্বন্ধে অনেক আলাপ করেছিল। ঘুম থেকে উঠে সকালে নাস্তা সেরে কবিতা 7টার ট্রেন ধরে প্রায় 8টার দিকে গরিপুরে পৌঁছে গেল। অরুণার সাথে দেখা হলে অরুণা ওকে জিজ্ঞেস করল, কী ব্যাপার কবিতাদি, কালকে হঠাৎ করে ধুম করে চলে গেলে যে, কোনো খবর আছে কি না? হ্যাঁ, সুখবর ছিল, নিজের হাতে আমি তা নষ্ট করে দিয়েছি, কবিতা বলে সংক্ষেপে তার বাবার আনা প্রস্তাবটি সম্পর্কে আলোকপাত করল। ওই দিন সমর চৌধুরী কবিতা
চলে যাওয়ার পর জিপে করে তার ডাক বাংলোয় ফিরে গিয়ে ভাবল, আসলে ব্যাপারটা কি? কবিতা সিংহ তার সাথে এমন ব্যবহার করছে কেন? সেই প্রথম দিনের দেখা উচ্ছল মেয়েটির চোখে মুখে কেন জানি অবসাদের চিহ্ন ফুটে উঠেছে। রজনীগন্ধা ফুলের গুচ্ছ দুটি নেওয়ার সময় মেয়েটির চোখে মুখে যে অবর্ণনীয় সুখের ঝলক দেখতে পেয়েছিলাম, তা কি কেবল ক্ষণকালের জন্যই এসেছিল? কবিতার পরবর্তী সময়ের কার্যকলাপে সমর চৌধুরী বুঝতে পারল এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, যার জন্যে সে তার সাথে এরূপ করছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? আজকে এ পর্যন্তই। আর আপনারা শুনতে থাকুন অডিও বুক ইসরাত। আজকের গল্পটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী অংশটুকু আপনাদেরকে জানাতে আমি পরবর্তীতে আবার হাজির হব। সঙ্গে ছিলাম আমি ইসরাত। আর আজকে কোনো কথা বাড়াবো না, আপনারা মন দিয়ে গল্পটা শুনুন। আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে। খোদা হাফেজ।